ওসমান হাদিকে হত্যা করিয়েছিল রুমিন ফারহানা, অবশেষে সবকিছু প্রকাশ হয়। অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদির খুনির গোপন আস্তানার। সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে আজ উসমান হাদি মামলায় ফেঁসে গিয়েছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার উপর ভয়াবহ প্রভাব পড়ে উসমান হাদি মামলার মাস্টারমাইন্ড হিসাবে। অন্যদিকে সারা দেশও তুলপার হয়। অবশেষে উসমান হাদি মামলার প্রধান আসামির সন্ধান পাওয়া গিয়েছে। রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক বেয়াদবি ও হুমকিমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। আইনি বিশ্লেষকদের মতে সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে জনসম্মুখে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ। গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশে নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে, ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে, অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। নির্বাচন আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। আমরা হাদিকে হারিয়েছি, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত ধরা হয় নাই। মির্জা আব্বাসকে এবার সরাসরি সাবধান করলেন শহীদ ওসমান হাদির সহযোদ্ধা ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচন নিয়ে নানান ধরনের সন্দেহ, সংশয়, প্রশ্ন তীব্র হচ্ছে, প্রকট আকার ধারণ করছে। কাদের কারণে? নিঃসন্দেহে খোদ সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণে। হ্যাঁ, দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য সরকার সহ সবাই প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকে উসমান হাদি মামলার নতুন মোড় নেয় এবং উসমান হাদি মামলায় রুমিন ফারহানার নাম আসে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ রুমিন ফারহানাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। তার ম্যাজিস্ট্রেটের সাথে ঘটনার বিষয়ে সবাই কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে গিয়েছিল। আজকে অনেক তথ্য প্রকাশ হয়। উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল কোথায় আছে তার সন্ধানও পাওয়া যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এবং উসমান হাদির মামলা নিয়ে কি কি তথ্য এসেছে, ফয়সাল গ্রেপ্তার হয়ে তার নিজের মুখেও যে অনেক কিছু বলে সেটাও দেখতে পারবেন। আসুন আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রিমান্ডে কেঁদে কেঁদে গোপন তথ্য ফাঁস করল খুনি ফয়সালের স্ত্রী। জানালেন মাস্টারমাইন্ড দেশেই আছে, তদন্তের নতুন মোড়। এরপর জানিয়ে দেব অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদির খুনির গোপন আস্তানার। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে রয়েছেন খোদ রাষ্ট্রপতি। এরপর জানিয়ে দেব বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জামাত নেতাকে প্রকাশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা। এরপর জানিয়ে দেব ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদি হত্যার মাস্টারমাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও। এবং সর্বশেষ জানিয়ে দেব নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি ও তার মাস্টারমাইন্ড। শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় রাষ্ট্রপতির সরাসরি সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের প্রমাণের নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল এবং তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমি সারা জীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, এটা কি ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন। শুধু তাই নয়, তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি খুনি ফয়সালকে মোটা অঙ্কে টাকা দিয়েছিলেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই আপনি রাষ্ট্রপতি পদের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতায় পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল। জুলাই বিপ্লবের শহীদ শরীফ উসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি, কারণ তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চমকের পর চমক, এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার অবস্থা। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ভরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনের রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন রাষ্ট্রপতি। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী
এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সাম্প্রতিক গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাচক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে রাষ্ট্রপতির নাম। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, একবার এক তথ্য দিয়ে খোদ প্রশাসনের দ্বারাই বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো চমকে উঠবেন প্রিয় দর্শক, কারণ তিনি এমন এক জায়গায় সুরক্ষিত আছেন যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পান। আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেঈমানদের মুখোশ। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বরাতে জানা গেছে, শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই আছেন এবং বহাল তবিয়াতে অবস্থান করছেন। তিনি আরও জানিয়েছেন, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজে ফয়সালকে বড় অঙ্কের টাকা যোগান দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? শরীফ উসমান হাদের হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুল ধরতে এবার নড়ে চড়ে বসেছে ইউনূস প্রশাসন। প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি। রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা, যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে। এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল, হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে, সেই গল্প এখন ভেঙে পড়ছে। কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি, বরং ডিজিএফআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে। একটা অপরাধের জন্য আমাকে 3 জায়গায় শাস্তি দেওয়া হলো। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি, আঙ্গুল উঁচিয়ে প্রশাসনের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাকে প্রকাশ্য শাসানো। একজন ব্যারিস্টার হয়েও রাষ্ট্রযন্ত্রকে তুচ্ছ জ্ঞান করার এই হিম্মত আসলে কোথায় পেলেন রুমিন পারহানা? ক্ষমতার দাপট দেখাতে গিয়ে কি তবে নিজের রাজনৈতিক সমাধি নিজেই খুঁড়লেন এই স্বতন্ত্র প্রার্থী? আজ পুরো দেশ তাকিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। সেখানে কি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নাকি পেশি শক্তির কাছে হার মানতে হবে প্রশাসনকে? আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে আমরা অনুসন্ধান করব সেনাপ্রধানের সেই গোপন বার্তা, কেন হঠাৎ ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর রেড অ্যালার্ট জারি হলো, ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখা আর ভদ্রতা না দেখানোর হুমকির পেছনে আসলে কোন শক্তির ব্যাকআপ, ডিজিটাল নিরাপত্তা আইন নাকি সরকারি কাজে বাধা, ব্যারিস্টারের বিরুদ্ধে কোন ধারায় ঝুলছে গ্রেফতারি পরোয়ানা, বিএনপির সঙ্গে দূরত্ব আর স্বতন্ত্র প্রার্থী হওয়া রুমিনের এই অগ্রগামী রূপ কি পরিকল্পিত কোনো রাজনৈতিক চাল? ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পাশ হবে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সমীকরণের সেই অন্ধকার অধ্যায় যা আগে কেউ বলেনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল আর আশুগঞ্জের এই উর্বর জনপদ এখন বারুদের গন্ধে ভারী। যেখানে ভোটের উৎসবে মুখরিত থাকার কথা ছিল চারপাশ, সেখানে এখন কেবলই আতঙ্ক আর থমথমে নিস্তব্ধতা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন পারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার তুঙ্গে, কিন্তু সেই আলোচনা এখন সুস্থ রাজনীতির সীমা ছাড়িয়ে উগ্রতার চরমে পৌঁছেছে। মাঠ পর্যায়ের ভোটাররা বলছেন, রুমিন পারহানা ভোটের বদলে যেন ভয় চড়াতে এসেছেন। তার মারমুখী আচরণ আর সমর্থকদের উস্কানিমূলক স্লোগানে সরাইলের প্রতিটি অলিতে গলিতে এখন কেবলই অস্থিরতা। রাজনীতির আদর্শ ভুলে গিয়ে তিনি বেছে নিয়েছেন এক বিতর্কিত দাপটের পথ, যা জনমনে চরম অনিরাপত্তার সৃষ্টি করেছে। ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়া সেই ফুটেজটির দিকে একবার তাকান। একজন বিসিএস ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করছিলেন, তার দিকে তেড়ে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন পারহানা। তার তর্জনীয় হেলানো আর কর্কশ কণ্ঠস্বরে ফুটে উঠছে চরম অহংকার। ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানকে তিনি সরাসরি বলেছেন, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই এম ওয়ার্নিং ইউ, এবং নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না। একজন আইনজ্ঞ হয়েও তিনি কিভাবে ভুলে গেলেন এই প্রশাসনের কর্মকর্তাকে শাসানো মানে খোদ সংবিধানকে অবজ্ঞা করা? ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া কি কেবল মেজাজ হারানো, নাকি এটা রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার প্রকাশ্য চড় মারা? ব্যারিস্টার রুমিন পারহানা কি নিজেকে আইনের ঊর্ধ্বে কোনো অতিমানব মনে করে
করছেন এই দৃষ্টতা কেবল একটি আসনের বিষয় নয়, বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য এক চরম অপমান। গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে, ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে, অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। সুদখোর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, যে ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন, বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য কোনো রাজনৈতিক দল নেই। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত, তাদেরকে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, দল হিসেবে তারা কোনো রাজনৈতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারছে না। সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে। এই মুহূর্তে জামাত খুব চমৎকার ভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দেবে না। একটা মৌলবাদী শক্তিকে কখনো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবেই নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং জামাতের যে জোট, এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটূক্তি করা হচ্ছে, তাদেরকে গালমন্দ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন, কেন রাজাকারদের সাথে জোট করলেন, কেন যুদ্ধাপরাধীদের সাথে জোট করলেন, কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা বোনদের ধর্ষকদের সাথে জোট করলেন। এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি, গণমাধ্যমগুলোতে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা আর হবে না। স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সুদখোর ইউনূসকে সামনে রেখে। সুদখোর ইউনূস সামনে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আছে। এই অবস্থায় জামাত কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায়। জামাত চাইছেই না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক। সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধু রাষ্ট্র তুর্কি, আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা তাবলিগ জামাতের নাম করে, তাবলিগ জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে। প্রথমত ঢাকা, দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল। কেউ আবার গাঁজাখুরি কথা মনে করেন না, প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া। এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে। আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল, সেই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। না হাসেন না, আমি মামলাও করছি। নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এক সময়কার জনপ্রিয় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি নির্ধারিত দিনের আগেই নিজের এলাকায় গণসংযোগ করেছিলেন সাবেক এই বিএনপি নেত্রী। আর তাতে বাধা পেয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। তবে মজার ব্যাপার হলো, সেদিন সভা চলাকালেই তাকে হাঁস উপহার দিয়েছিলেন এক কর্মী সমর্থক। এমনকি তাতে খুশি হয়ে তিনি জানিয়েছিলেন যে নির্বাচনী এই লড়াইয়ে প্রতীক হিসেবে ধানের শীষ নয়, বরং হাঁসকেই প্রতীক হিসেবে চাইবেন তিনি। এইবার যেন আর হাঁস চুরি না হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে চারদিকে শুরু হয়েছে নির্বাচনী আমেজ, আর তার এই ধারাবাহিকতায় বুধবার প্রতীক বরাদ্দ হয়েছে নির্বাচনী প্রার্থীদের। আর মজার ব্যাপার হলো, এদিন রুমিন ফারহানা তিনি তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীকই পেয়েছেন, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ নির্বাচনে তিনি হাঁস মার্কায় লড়বেন। আর এ খবরে আনন্দিত হয়েছেন তার ভক্ত সমর্থকরাও। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের 48 জন প্রতিদ্বন্দ্বীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে নিজের কাঙ্ক্ষিত প্রতীক সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। পছন্দের প্রতীক পেয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন তিনি তার ভোটার কর্মী সমর্থকদের ভালোবাসেন, আর তারাই তাকে আজকের এই জায়গায় এনেছেন। এমনকি শিশুরাও তার মার্কাকে খুব পছন্দ করেন বলে জানিয়েছেন তিনি। তবে এদিনও নিজের পালিত হাঁস চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি হাঁস পালতাম, আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল তখন আমি চোরকেও ছাড়িনি, মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে। সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচন নিয়ে নানান ধরনের সন্দেহ, সংশয়, প্রশ্ন তীব্র হচ্ছে, প্রকট আকার ধারণ করছে। কাদের কারণে? নিঃসন্দেহে খোদ সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণে। নতুন করে যে উদ্বেগের বিষয়টি আমাদের সামনে এলো তা হচ্ছে এবার ভোট গণনায় সময় লাগতে পারে বেশি। কেন এই বক্তব্যটি আগেভাগেই আমাদের সামনে তুলে ধরা হলো? কে তুলে ধরেছেন? প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে তিনি এই
বক্তব্যটি উপস্থাপন করেন এবং এটি নিয়ে নানান ধরনের প্রশ্ন এর মধ্যে আমাদের মধ্যে জন্ম নিতে শুরু করেছে। আচ্ছা, সংবাদ সম্মেলনটি কেন করা হলো? আজকের সংবাদ সম্মেলনটি, সেখানে কি কি তথ্য উপস্থাপন করা হয়েছে, উদ্দেশ্যটা কি ছিল? আমি শুধু বলি যে সেখানে কি কি তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে প্রেস সচিব বলছেন, নির্বাচনের সময় তথ্যের অবাধ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে উসমান হাদির মামলা নিয়ে কথা হয় এবং রুমিন ফারহানার বিষয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।